আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশ, নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন। শেষ 10 দিনের রোজায় আল্লাহ তালা আমাদেরকে সর্বোচ্চ ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক, আমিন। কিছুদিন আগে একটা ভিডিও আমি করেছিলাম, আপনারা যথেষ্ট রেসপন্স করেছিলেন। সেটা হলো হাদি ভাইয়ের যারা শুটার ছিল এরা নাকি কলকাতাতে ধরা পড়েছে এবং বাংলাদেশের সমস্ত মিডিয়া এটা প্রচার করেছে, কলকাতার মিডিয়াগুলো প্রচার করেছে, ডয়সে ভ্যালে থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতেও এটা এসেছে। আমি শুধু প্রশ্ন করেছিলাম যে আসলে খুনি যে ধরা পড়েছে এরাই যে সেই দুজন, এ দুজনকে আইডেন্টিফাই কে করলো? এরাই যে সেই দুজন, এদেরকে আইডেন্টিফাই করার জন্য কি আমাদের স্বরাষ্ট্র অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো বিবৃতি দিল কিনা? যদি বিবৃতি না দিয়ে থাকে তার মানে আমাদের বাংলাদেশে কলকাতার পুলিশ থেকে বা কলকাতার কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে এখানে কোনো রকম কোনো মেসেজ আসে নাই। আর মেসেজ না আসলে বাংলাদেশের স্বরাষ্ট্র কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে সেভাবে জানায়ও নাই। আপনারা দেখেছেন যে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, সম্ভবত শামা ওবায়েদ, আমাদের ফরিদপুরের, উনি একটা বিবৃতি দিয়েছেন যে আসলে কলকাতার পুলিশ বাংলাদেশকে এভাবে জানায় নাই যে আসলে কি হচ্ছে সেখানে। আর আমি আরেকটু জানতে চেয়েছিলাম যে একটা প্রেস রিলিজ তারা দিয়েছে, সেই প্রেস রিলিজে আসলে কোনো রকম কারোর কোনো সই স্বাক্ষর ছিল না, সাদা কাগজের একটা প্রেস রিলিজ দেখেছিলাম। সেই সাথে আপনাদের কাছে, আপনাদের মাধ্যমেই আমি আসলে সরকারের কাছে জানতে চাইব যে তাদেরকে যে 12 দিনের রিমান্ড নেওয়া হয়েছে, জানি না আসলে তারাই কিনা, যেহেতু আইডেন্টিফাই করা যায় না। যদি রিমান্ডে নেওয়া হয়ে থাকে তাদেরকে কোন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে? বাংলাদেশের এই মামলায় নাকি তারা অনধিকার প্রবেশ করেছিল সেই মামলায় তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে? সেই ব্যাপারটা আসলে আমার খুব একটু জানার ইচ্ছে করে। কারণ বাংলাদেশে তো প্রথম সারির সমস্ত নিউজ চ্যানেলগুলোই দেখলাম যে তারা ধরা পড়েছে, তাদেরকে 12 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এমনকি শনিবার রবিবার আদালত বন্ধ থাকে, সেদিনেও নাকি আদালতে তোলা হয়েছে শুনলাম, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনলাম। তবে শনিবার রবিবার নাকি বন্ধ ছিল কোর্ট, সেদিন তোলা হয় না, এরকম কথাও শুনেছি। আমি শুধু জানতে চাচ্ছি যে আসলে এই মামলায়, বাংলাদেশে যে মামলাটা হয়েছে তাদের বিরুদ্ধে, হত্যা চেষ্টা মামলা অথবা হত্যা মামলা, পরবর্তীতে হত্যা মামলা 302/34 এই ধারায় তাদেরকে রিমান্ডে নেওয়া হলো কিনা? যদি এই ধারায় তাদেরকে রিমান্ডে নেওয়া না হয়, তাদের কাছ থেকে যে বিভিন্ন পত্রিকার মাধ্যমে কিংবা আওয়ামী লীগ রিলেটেড পত্রিকার মাধ্যমে মাঝে মাঝেই কিছু বয়ান শুনতেছি, যে বয়ানগুলো আসলেই খুবই ক্রিটিক্যাল, খুবই ক্রিটিক্যাল, যে তারা এইরকম একটা বয়ান দিয়েছে, তারা এইরকম একটা বয়ান দিয়েছে, এই বয়ানটা এরকম হতে পারে। কেন দিচ্ছে? যদি আমাদের বাংলাদেশের মামলায় তাদেরকে যদি রিমান্ডে না নেওয়া হয়, আর বাংলাদেশের মামলায় কেন কলকাতার পুলিশ তাদেরকে রিমান্ড মঞ্জুর করবে কিংবা রিমান্ডে কেন নেবে? আমার প্রশ্ন হলো এটা। আর তাদেরকে যদি রিমান্ডে নেওয়াই হয়, তারাই যে ওই দুইজন, এটাকে এখনো আইডেন্টিফাই করা হলো না, অথচ সেখান থেকে মাঝে মাঝে কিছু মেসেজ আমরা পাচ্ছি যে তারা এটা স্বীকার করেছে, তারা ওটা স্বীকার করেছে। আসলে এইগুলো আপনাদেরকে একটু বুঝতে হবে। আমার উপর অনেকেই রাগ করেন, দেখেন আপনি রাগ করতেই পারেন, কিন্তু আইনি বিষয়গুলো একটু জটিল বিষয়, আপনাকে এই ব্যাপারটা একটু বুঝতে হবে। যেহেতু আইডেন্টিফাই করা যায় না, তাদেরকে যদি আগে গ্রেপ্তার করে থাকে, হাদি ভাইকে যেদিন শ্যুট করা হয়েছিল তারপরে যে একটা আমরা নিউজ পেয়েছিলাম, বাংলাদেশ পুলিশই বলেছিল যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ভারতে, তাদেরকে ভারতে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারা সেটা অস্বীকার করেছিল যে না, আমাদের এখানে এরকম কোনো লোক ধরা পড়ে নাই। তো দেখেন, আমাদের মূল যে চাওয়াটা সেটা হলো আমাদেরকে আসলে একটু কনফার্ম করে, না একটু কনফার্ম করেন যে আসলে এরা কারা। বাংলাদেশের পুলিশের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল আমরা, আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশের সরকারের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এটাকে নিয়ে যেন মাঝে মাঝেই এটাকে নিয়ে কোনো রকম কোনো গল্প যেন সাজানো না হয়। এবং গল্প সাজানোর পিছনে আমাদের দোষটাও যে একেবারে কম তাও কিন্তু না, আমাদের দোষ আছে। আমাদের দোষ আছে বলতে আমরা বাংলাদেশের পুলিশকে বিশ্বাস করি, আইনকে বিশ্বাস করি কিনা সেটা আগে আমাদেরকে এক জায়গায় স্থির হইতে হবে আগে। দেখেন, যদি পুলিশের বিন্দুমাত্র সংস্কার না হয়ে থাকে, আপনি যদি বলেই থাকেন যে পুলিশের সংস্কার হয় নাই কিংবা পুলিশের ভিতর ফ্যাসিস্টের দোষর আছে,
ওই বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার ভিতর ফ্যাসিস্টের দোষর আছে। আপনি কেন আপনার মন মতো বিচারটা চাইতেছেন বলেন? আপনি কার কাছে বিচারটা চাইতেছেন? আপনিই বলতেছেন যে এদের ভিতর ফ্যাসিস্টের দোষর আছে, পুলিশকে সংস্কার করা যায় নাই, আবার সেটাতেই আপনি বলতেছেন যে এদের কাছেই আমি আসলে বিচারটা চাই। কেন চান? আপনাদেরকে একটু মনে করিয়ে দেই যে এই বিচারের ক্ষেত্রে আপনি যদি আপনি একটু এদিক সেদিক করেন, বিপ্লবীরা বিপদে পড়ে যাবে। আপনি যদি আইনের ক্ষেত্রে অযাচিত কোনো প্রেশার ক্রিয়েট করতে যান, তাহলে এটাতে নতুন নতুন গল্প বের হয়ে আসবে। আর আপনি যদি এটা নিয়ে সরকার পতনের আন্দোলনের দিকে চলে যান, তাহলে কিন্তু সরকার এই ব্যাপারটাই খুব কঠোরভাবে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি হয়তো আপনাকে কথাটা বোঝাতে পেরেছি। এই জন্য আইনকে তার সঠিক গতিতে চলতে দিতে হবে। আপনার যদি পছন্দ না হয় যে না আমার এই ব্যাপারটা পছন্দ হচ্ছে না, দেখেন একবার কিন্তু চার্জশিট দিয়েছিল, সেই চার্জশিটের বিরুদ্ধে কিন্তু নারাজি দেওয়া হয়েছে, আবার চার্জশিট দিল, আপনি আবার নারাজি দিলেন যে না এটা আমার মন মতো হয় নাই। আপনি কি করে বুঝতেছেন? যে এদেরকে বাদ দেওয়া হয়েছে, এদেরকে ঢোকানো হয়নি? এখন কি তারেক জিয়া, তারপরে ওই আব্বাস ভাই, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, এদেরকে নাম জড়াইয়ে যদি চার্জশিট দেয় আপনি তাতে খুশি হবেন? এরকম কিছু মানে আপনার মনোপুতই হইতে হবে। হ্যাঁ, মনোপুত না হলে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি আন্তর্জাতিক আদালতের যে চিঠিটা দেওয়া হয়েছিল সেই চিঠিটার ব্যাপারে খোঁজ নেন। আপনি সেই চিঠিটার ব্যাপারে খোঁজ নিলে কি হবে? ওই চিঠি দিয়ে যদি সত্যি কার্যকর হয়ে থাকে, আপনার এখানের চার্জশিটটা এভাবেই থাকুক, আপনি সরকারের উপর কোনো রকম প্রেশার ক্রিয়েট না করে আন্তর্জাতিক আদালতে আপনি দৌড়ঝাঁপ শুরু করেন, দেখবেন যে আজ হোক কাল হোক এই যে হত্যাকারীর যে মূল বিষয়টা এটা সামনে চলে আসছে। দয়া করে এটাকে অনধিকার, মানে আমার কথা হয়তো শুনলে মনে হবে যে না এটা হয়তো দালালি হয়ে যাচ্ছে কিংবা এটা হচ্ছে। আপনি যদি মনে করেন যে বাংলাদেশের পুলিশ ঠিক আছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক আছে, তাহলে আপনি তাদের কাছে সঠিক বিচারটা চাওয়ার জন্য আপনি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেন। কিন্তু আপনিই বলবেন যে এটা না, এটা তো ঠিক নাই, এটা তো এভাবে হবে না, তখন আপনি আর তাদের কাছে সুবিচার চেয়ে শুধু শুধু প্রতারণার শিকার হবেন। আপনি আসলে সুবিচারটা পাচ্ছেন, আমি সম্ভবত বুঝাতে পেরেছি। আর হাসনাত আবদুল্লাহ ভাই, ওনাকে একটু ধন্যবাদ দিতেই হয়। বিষয়টা ছোট্ট একটা বিষয়, সেটা হলো খেজুর। 2-4 কার্টুন খেজুরের গল্পটা সামনে চলে আসছে, দেখলাম যে একেবারে আমাদের সোশ্যাল মিডিয়া খেজুরময় হয়ে গেছে। তো এই বিষয়ে আসলে একটু কথা বলারই দরকার, কারণ এই বিষয়টা, এই ছোট্ট একটা বিষয় নিয়েই এখন পর্যন্ত কেউ বলে নাই, অথচ আমরা জানতামই না যে আসলে খেজুরের বরাদ্দ হয় কিংবা দুম্বার মাংসের বরাদ্দ হয়, আমাদের মসজিদ মাদ্রাসায় কি পরিমাণ কিংবা আমাদের মন্দির এবং প্যাগোডাগুলোতে, গির্জাগুলোতে কি পরিমাণ দান আসে, সেটা আমরা আসলে জানতাম না। একটু জানতে পেরেছি। আপনি আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন, আপনার যাকে ভোট দিয়ে মেম্বার করেছিলেন উনি ছোট্ট একটা কার্ড দেওয়ার জন্য ওই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সংশ্লিষ্ট যত সুযোগ সুবিধা দেওয়ার ভাতা ছিল তার থেকে 2-3 হাজার, এমনকি 5,000 টাকা পর্যন্ত নিয়ে নেয়। গরিব মানুষ, সে ছাগল বিক্রি করে, মুরগি বিক্রি করে তাকে টাকা দিতে হয়েছে, তারপরে কার্ডটা পেয়েছে। আপনি হয়তো প্রতিবাদ করেন নাই, কিন্তু আজকে হাসনাত আবদুল্লাহ প্রতিবাদ করেছে, এটা ভালো। গরিবদের জন্য যখন ঘর বরাদ্দ দেয়, গত আওয়ামী লীগের আমলে আমি দেখেছি যে প্রায় প্রতিটা ঘরে গড়ে প্রতিটা ঘর নেওয়ার জন্য 30 থেকে 40 হাজার টাকা গুনতে হয়েছে, এবং এটা এতটা নিম্নমানের করেছিল যে সেখানে বসবাসের উপযোগী নাই। শেষ পর্যন্ত ভয় পেয়ে কি করেছে, ওই ঘরগুলো নিয়ে সেখানে গরু ছাগলের খামার করেছে, সেখানে আর বসবাস করার মতো কোনো জায়গা ছিল না। এই যে এই সব জায়গা থেকে যখন আমরা প্রতিবাদ করতে শিখব, প্রতিবাদের ভাষাটা আমাদের ভিন্ন হয়ে যাবে। দেখেন, প্রতিবাদ যখন সরকার দাঁড়িয়ে যায়, তখন সেই সরকারটাকে দাঁড়িয়ে যাওয়া সরকারের সামনে রাজপথের মিছিলগুলো 10% পর্যন্ত, রাজনৈতিক দলের মিছিলগুলো 10% একটা প্রভাব ফেলতে পারে, বাকি 90% থাকে সাধারণ জনগণের উপর। আপনি যদি এই সরকারকে বারবার ফেলে দেওয়ার চেষ্টা করেন, কারণে অকারণে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করেন, তাতে আমাদের দেশের বিন্দুমাত্র লাভ হবে না, আমি বলে দিলাম। আবার এই সরকার ফেলে দিয়ে যদি নতুন একটা সরকার আনেন এবং বিএনপি, আওয়ামী লীগ সবাই মিলে যদি ওই সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করে, তাতে আমার দেশের বিন্দুমাত্র লাভ হবে না, লস হবে আমার দেশের। এই জন্য যারা বিপ্লব করেন, বিশেষ করে বিপ্লবী মন মানসিকতা নিয়ে থাকেন, কিংবা আপনারা চান যে দেশের একটা পরিবর্তন হোক, আমার দেশের ভালো হোক,
দল বেদল এগুলো আমাদের আসলে দেখার দরকার নাই। আহ, আমাদের দেখতে হবে কি যে আমার দেশের ভালো হচ্ছে কিনা। দেখেন, কে কোথায় কিভাবে আহ, সংসদে গিয়েছে আপনিও জানেন, আমিও জানি। এই দেশের সব মানুষই তাদেরকে ভোট দিয়ে নিয়ে গেছে। মানুষ ভোট দিয়েছে, জানে যে ও সাদাবাজ, জানে দখলবাজ, জানে যে ওর ব্যাংক ঋণ খেলাফি। তার জন্যও কিন্তু অনেক মানুষ তাদেরকে ভোট দিয়েছে, সংখ্যাটা কম না, 3 কোটির উপরে। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদের গলা ফাটাইয়া রাস্তা গরম না করে কি করতে হবে? ওই হাদি ভাইয়ের মতো, হাসনাত আবদুল্লাহ ভাইয়ের মতো একটু ওই খাতা কলম ধরা শিখতে হবে, একটু অনলাইনে আসা শিখতে হবে, একদম ফাইলিং করতে হবে কোন ব্যক্তিটার বিরুদ্ধে আমার কি কি অভিযোগ আছে। দেখেন, আহ, বাংলাদেশ ব্যাংক থেকে 1,000 কোটি টাকা কাউকে লিকুইড মানি দিয়ে সহযোগিতা করা হয়েছে। এটা নিয়ে অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে। কিভাবে কথা বলতে হবে? উপযুক্ত প্রমাণ সাপেক্ষে ওই ব্যক্তির বিরুদ্ধে, ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে। আপনারা কিছুদিন ধরেই অনলাইনে একটা দেখতেছেন যে ওই এসি চালানোর জন্য, এসি কিভাবে চালাতে হবে তার জন্য আমেরিকাতে যেতে হবে, তার পিছনে এত কোটি টাকা বরাদ্দ আছে, এবং ওই যে বরাদ্দর কাজটা এখন পর্যন্ত আগায় নাই, মূল কাজই আগায় নাই। সেক্ষেত্রে কি হয়েছে যে আমাদের এসি চালানোর জন্য বিদেশে যাইতে হবে শিখার জন্য। আবার হয়তো কেউ এসি বন্ধ করার শিখতে আবার বিদেশে যাবে, কেউ বাথরুম পরিষ্কার কিভাবে করতে হয় সেটা শিখতে বিদেশে যাবে। এই যে ছোট ছোট বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলতে শিখে যাব, আমরা যখন একদম কারেক্ট ব্যক্তিকে ফাইলিং করতে শিখবো, তাকে যখনই আমরা রিমার্কস করে দিব, সাথে সাথে এইটা আপনার রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করার থেকে বেশি প্রভাব ফেলবে। এই জন্য আপনাদেরকে বলি, নির্বাচনের পরে আমরা কোনো না কোনোভাবেই মেধা ভিত্তিক যে আন্দোলনগুলো আছে, মেধা ভিত্তিক যে ইয়েগুলো আছে, প্রতিবাদগুলো আছে, আমরা সেগুলো দিয়ে শুরু করব। সরকারের জায়গায় বসে থাকবে, এমপি মন্ত্রীর জায়গায়, আমলার জায়গায় বসে থাকবে। শুধু তাদেরকে যদি দুর্নীতিবাজ হয়, দুর্নীতিবাজকে এমন একটা শিক্ষা দিয়ে দিব যে এমপি দাঁড়ানোর আগে, মন্ত্রী হওয়ার আগে 100 বার ভেবে নেবে যে আমার পর্নের কাপড়টা থাকবে কিনা। আমি তো সর্বপ্রথম চাই যে আমাদের সংসদে শুধু যে হ্যাঁ ভোটের যে এটা আছে, এটা পাশ হওয়ার পরেই এমন একটা আইন তৈরি হোক যেন দুর্নীতিবাজকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়, এই আইনটা পাশ করা হোক। আর এই দুর্নীতিবাজদের পরবর্তী 3 প্রজন্ম পর্যন্ত কেউ যেন সরকারি চাকরিতে, সরকারি কর্মচারী, এমনকি এমপি মন্ত্রী কোনো জায়গায় কোনোভাবেই যেন তারা কখনো চান্স না পায়, সেই ব্যাপারটা নিশ্চিত করতে। যখনই আমাদের দেশে আইন হয়ে যাবে, আইনের সর্বোচ্চ প্রয়োগ হয়ে যাবে, তখন দেখবেন যে আমরা কোনো না কোনোভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারতেছি। সরকারের জায়গায় বসে থাকুক, আমার কথাটা বুঝতে পেরেছেন? সরকারের জায়গায় বসে থাকুক, কে কি করতেছে না করতেছে, অনেকে গালি দিয়ে ফেমাস হয়ে যাচ্ছে, অনেকে গালি দিচ্ছে, মানে মনে হচ্ছে যে টার্গেটেড একটা ব্যক্তিকে করেই গালি দেওয়া হচ্ছে। এই গালি দিলে কি হবে? শুধু শুধু মাঠ গরম হবে। আপনি খোঁজ নিয়ে দেখেন, অনেক জায়গায় জুলাই যোদ্ধা শব্দটা নিয়েই যারা জুলাইয়ের সাথে সম্পৃক্ত ছিল, আপনাদের মুখের কারণে তৃণমূলের জুলাই যোদ্ধারা মার খাচ্ছে। আপনার কান পর্যন্ত খবরটাও যাচ্ছে না। কারণ কি? আপনার কথাবার্তাগুলো এখনো কোনো টার্গেটেড ব্যক্তির বিরুদ্ধে। আপনি দেশের জন্য কাজ করতে চাচ্ছেন না। আপনি চাচ্ছেন কি যে হাদি ভাইয়ের হত্যার এই ইস্যুটাকে নিয়ে সরকারকে ফেলে দিতে, আবার আপনিই চাচ্ছেন যে আপনি টার্গেটেড একটা ব্যক্তিকে উস্কানি দিতে। বারবার উস্কানি দিয়ে যাচ্ছেন এবং রাজনীতির মাঠটাকে গরম করে রাখতেছেন। কি কারণে? যেন এটাকে ইস্যু করে সামনের দিনে রাজনীতিতে প্রয়োগ করা যায়। না, আপনি সম্ভবত ঠিক লাইনে নাই। আমি আবারও বলে দিলাম, আপনি এখন একটা দাঁড়িয়ে যাওয়া সরকারের বিপক্ষে যখনই রাস্তায় নামবেন এবং কারণে অকারণের রাস্তায় নামবেন, সেটা আপনাকে 10% বেনিফিট দিবে। এবং এই সরকার যদি কোনো মতো আদর্শের বাইরে চলে যায়, নৈতিক আদর্শের বাইরে চলে যায়, এই সরকারকে ফেলে দেওয়ার জন্য সরকারের অভ্যন্তরীণ লোকজনই যথেষ্ট, আপনাকে যাওয়া লাগবে না। আপনি দেখেন, শেখ হাসিনা সরকারের থেকে প্রচণ্ড শক্তিশালী সরকার কিন্তু আর কেউ ছিল না, কিন্তু কি হয়েছে? নৈতিকভাবে পরাজয় হয়েছে। শেখ পরিবারের যারা ছিল তারা সবাই চাইছে যে আমরা যে কোনোভাবে টাকা রোজগার করব, বিদেশে বাড়ি করব, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। এমনকি শেখ হাসিনার পাশে 10 জন মন্ত্রীও ছিল না যে ঠিক আছে ম্যাডাম, আপনি আপনার মতো করে কাজ করেন, আমরা আপনার পাশে আছি, আপনাকে সহযোগিতা করব। 10টা মন্ত্রণালয়ও দুর্নীতির বাইরে ছিল না। শেষ পর্যন্ত কি হয়েছে? প্রচণ্ড প্রতাপশালী হওয়ার পরেও, সব কিছু তার পক্ষে থাকার পরেও কিন্তু সরকারটা দাঁড় করে রাখতে পারে না। কারণ কি? জনগণ বুঝে ফেলেছিল যে এদেরকে এখন এখান থেকে নামানো দরকার। শেখ হাসিনা
এই দেশ থেকে চলে যাওয়ার পিছনে সব থেকে বড় যে ভূমিকাটা রাখছে সেটা তার মন্ত্রী পরিষদ, তার এমপিরা, তার কাছের লোকজন। এদেরকে ফেলে দেওয়ার জন্য আমাদের আন্দোলনটাই যথেষ্ট ছিল না। আর এরা যখন পাপ করতে করতে পাপের শেষ মুহূর্তে পৌঁছে গেছে, আল্লাহর গজব নামে আসছে এদের উপর। আপনাদেরকে আবারও একটা কথা বলি, আন্দোলন সংগ্রাম করা যাবে, অবশ্যই অবশ্যই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা যাবে। আন্দোলন সংগ্রামের ভাষা যেন প্রথমটা এরকম হয় যে আমরা আন্দোলনটা করতেছি সাধারণ মানুষের চাওয়াটা সরকারকে মনে করিয়ে দিব। সাধারণ মানুষ কি চাই এই কথাটা আমরা বারবার সরকারকে মনে করিয়ে দেব। এটা অবশ্যই অবশ্যই অহিংস পন্থায়, সহিংস পন্থায় আমরা যাব না। যখন চাঁদাবাজি, দুর্নীতি, অর্থ সংকট, বিভিন্ন রকম পাপ এদেরকে পেয়ে বসবে, যদি এদের ভিতর নীতি না থাকে, আপনি ধরে রাখেন অল্প সময়ের ভিতর কোনো না কোনোভাবে এই সরকার পা পিছলে যাবে। তার জন্য আমাদেরকে কেউ দায়ী করতে পারবে না, কারণ আমরা তো সরকারের বিরুদ্ধে না। সাধারণ জনগণ রাস্তায় নেমে আসবে। আপনি দেখেন, আমেরিকা আপনাকে, ইসরায়েল আপনাকে খুব বড় মাপের ভয় দেখাইছে, আমরাই নাম্বার ওয়ান, আমরাই পৃথিবী শাসন করব, আমাদের কাছে অস্ত্র আছে, আমাদের কাছে সৈন্য আছে, আমাদের কাছে সবকিছু আছে। কিন্তু গত 10-12 দিনে কি দেখলেন? যে এমন একটা জায়গায় যাই মারাটা খেয়ে বসছে, ওখান থেকে না বের হয়ে আসতে পারতেছে, না ওখানে আবার ঢুকতে পারতেছে। গলার কাটা হয়ে গেছে এখন। আমেরিকা সারা বিশ্বের সামনে এমনভাবে অপদস্থ হয়েছে যে কোনো না কোনোভাবে আমেরিকা আর তার নাম্বার ওয়ান পজিশনটা কোনোদিনও ধরে রাখতে পারবে না। মধ্যপ্রাচ্য থেকে তাদেরকে বিদায় নিতেই হবে, কারণ তাদের পাপের পরিমাণটা এই পরিমাণ হয়ে গেছে, আল্লাহ আর সহ্য করে নাই। আপনি গাজাতে দেখতে পারেন, তাদের নৈতিক অবক্ষয় এই পর্যায়ে পৌঁছেছে। আপনি অ্যাপস্টাইন ফাইলের যে কেলেঙ্কারি সেটা দেখতে পারেন। এই জন্যে হাদি ভাই যে কথাটা বলে গেছিল যে আমরা আসলেই মূলত যেটা চাই সেটা হলো আমাদেরকে অবশ্যই অবশ্যই যোগ্যতা নিয়ে আগামী 5 বছরের ভিতর দাঁড়িয়ে যেতে হবে। যোগ্যতা নিয়ে আপনার মেধা থাকতে হবে, মেধাটাকে শতভাগ আপনাকে কাজে লাগাতে হবে। গালাগালি অনেক হয়ে গেছে, আমরা অনেক গালাগালি করছি, অনেক কিছু করে ফেলছি। আমাদের যদি এখন যোগ্যতা নিয়ে না দাঁড়াতে পারি, হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের যোগ্যতাটা দেখেন, আপনি তাকে কপি করেন, সমস্যা নাই তো। আপনি যেন গালাগালিটাকে শিল্পের পর্যায়ে না নিয়ে যান, কারণ যে গালিটা হাদি ভাই দিত সেই গালিটা আমি দিতে গেলে খারাপ শোনা যাবে, আসলেই খারাপ শোনা যাবে। সেই গালিটা আরেকজন দিতে গেলে খারাপ শোনা যাবে, কারণ হাদি ভাইয়ের মতো মেধা আর 100 বছরেও হবে না, আগামী 100 বছরেও হবে না। এই জন্য যারা আসলে দেশের ভালো চান, যারা মনে করেন যে না আমরা বিপ্লবী মুডে থাকতে চাই কিংবা আমরা দেশের ভালোর জন্য কাজ করতে চাই, আপনাদেরকে অবশ্যই যোগ্যতা নিয়ে এখন রাস্তায় দাঁড়াতে হবে। আপনাকে অবশ্যই যোগ্যতা নিয়ে সামনের দিনগুলোতে আগাইতে হবে। আর একটা কথা বলে দিই ভাই আপনাদেরকে, আপনারা যারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগ আপনাকে পোড়ানোর ভয় দেখাইছে, আওয়ামী লীগ বা আপনাকে মেরে দেওয়ার ভয় দেখাইছে, এই ব্যাপারটা নিয়ে আপনারা বারবার অনলাইনে আসতেছেন, এটা বন্ধ করে দেন। এটা অবশ্যই অবশ্যই বন্ধ করে দেন, কারণ আপনি মরবেন এটা নিশ্চিত, আমি মরবো এটাই নিশ্চিত। আওয়ামী লীগ যখন কামব্যাক করবে, প্রথম সারির বিপ্লবীরা যারা অনলাইনে অফলাইনে রাজপথে যারা অ্যাক্টিভ ছিল তাদেরকে মেরে দিবে, হাতে গোনা কয়েকজন। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, হাদি ভাইয়ের কথাগুলো শোনেন। এর পরের সিরিয়ালটাই কিন্তু আসবে বিএনপির। আর জামাত ইসলাম তো আন্ডারগ্রাউন্ডের রাজনীতি করেই তারা অভ্যস্ত, তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আপনাকে কে একজন একটু ধমক দিছে, আপনি তার জন্য কান্নাকাটি করে একদম মানে থানায় চলে যাচ্ছেন জিডি করার জন্য। ভাই আপনার বিপ্লব করার দরকার নেই, মাপটাপ চেয়ে ঘরে বসে থাকেন। আপনার এত বিপ্লবী হওয়ার দরকার নেই। আপনি কেন বিপ্লবী হইতে গেছেন? আপনি কেন দেশকে ভালোবাসতে গেছেন? আপনি দেশকে ভালোবাসছেন, আপনি দেশের পক্ষে কথা বলছেন, আপনাকে মরতেই হবে এটা নিশ্চিত, এবং প্রথম সারিতে থেকে মরতে হবে। এগুলো করলে কি হয়, আর বাদ বাকি যারা বিপ্লবীরা থাকে, যারা আমাদেরকে সামনে দেখে অভ্যস্ত, আমাদেরকে সামনে দেখে মনে করে যে না আমাদের দেখে একটু আশার আলোটা যাদের মনে একটু জ্বলে থাকে, তারা ভয় পেয়ে যায়। এগুলো বাদ দিয়ে দেন। এগুলো বাদ দিলে হবে কি, আগামীর দিনগুলো আপনারা শুধু শুধু আওয়ামী লীগকে হাইলাইটস করতেছেন। আওয়ামী লীগ যদি ফিরে আসতে চায় সেটা অবশ্যই বিএনপি দেখবে। বিএনপি 17 বছর মার খেয়েছে, জেল খেটেছে, এবং তারা কামব্যাক করানোর জন্য, আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ইতিমধ্যে দেখেছেন সারা বাংলাদেশে 6-7 জন বিএনপির নেতাকর্মী মরেছে, এবং এমন কিছু ঘটনা ওরা ঘটিয়েছে যেগুলো আসলে এই সোশ্যাল মিডিয়াতে বলাও যায় না। এরপর এটা দেখবে জামাত শিবির। ভাই আপনি কে? আমাদের তো 2-1 বার জেল খাটা বাদ দিয়ে অনেকের তো জেল খাটার কোনো ইতিহাস নাই।
অনেকের তো পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার কোনো ইতিহাস নেই, অনেকের রক্ত ঝরানোর ইতিহাস নাই। এই জন্য এত বিপ্লবী হয়েন না। যতটুকু আপনার মানানসই, আপনার যতটুকু মানানসই ততটুকু হন। ততটুকু হলে কি হবে, যে আপনি দীর্ঘদিন এই রেসে টিকে থাকতে পারবেন। বিপ্লবের মাঠটা এত একেবারে সহজ সরল মাঠ না, এই মাঠটা অনেক জঞ্জাল যুক্ত মাঠ। আপনি যদি রেসের মাঠে টিকে না থাকতে পারেন, তাহলে কোনো না কোনোভাবে দেখবেন যে আপনি যখন পড়ে যাবেন, আপনার পিছন থেকে লক্ষ লক্ষ মানুষ যারা আসলে বাংলাদেশের ভালো চায়, যারা আগামী প্রজন্মের দাঁড়িয়ে যেতে চায়, তারা কোনো না কোনোভাবে ভয় পেয়ে গেছে, এরা পিছু হটে গেছে। বরং আপনি যখন ভয় পেয়ে যাবেন, আপনি এক জায়গায় দাঁড়ায় থাকেন, আপনাকে আর সামনে বাড়ানোর দরকার নেই। যে ভালো বুঝে, যে যোগ্যতা নিয়ে দাঁড়াতে পারে, তাকে সামনে এগোয় দেন। আমি মনে করলাম যে আমার কথা সম্ভবত আপনারা বুঝতে পেরেছেন। রোজার দিন সবাই রোজা রাখবেন, নামাজ পড়বেন, আর দোয়া করবেন আমাদের আগামী দিন সংসদের জন্য। এই সংসদটা প্রাণবন্ত হোক। সংসদের ভিতরে যা হবে আমরা সেগুলো নোট ডাউন করব, এবং সেগুলো নোট ডাউন করে কোনো না কোনোভাবে আমরা এটাকে রাজপথে একদম অহিংস আন্দোলন দিয়ে, অহিংস, আমরা কোনো সময় রাস্তা ব্লক করতে যাবো না, এটা না। আমরা শুধু সরকারকে মনে করিয়ে দেব আপনাদের এখানে এখানে ভুল হচ্ছে। আমাদের যারা আছে, মনে করি যে বেশ কিছু মানুষ সংসদে যাচ্ছে যারা দেশের ভালো চায়, দেশের জন্য ভালো কাজ করতে চায়, চোর বাটপার না। এরা সংসদে আলোচনা করবে, ওই আলোচনাগুলো নোট ডাউন করে আমরা রাস্তায় দাঁড়িয়ে যাব। আমরা কারোর কথায় উস্কানিতে পা দিচ্ছি না, আমরা সরকার ফেলে দিচ্ছি না, আমরা কোনোভাবেই কোনো কিছু করতেছি না। এই সরকারে আসারই ছিল, এই জামাত ইসলাম বিরোধী দলে যাওয়ারই ছিল, এটা আগে থেকেই ঠিক ছিল। এটা নিয়ে আর একদিন আলাপ করব। এই সরকার এবং বিরোধী দল কি করবে, আমরা শুধু সেটাকে নোট ডাউন করব। নোট ডাউন করে যার বিরুদ্ধে বলা দরকার, একদম বাই নেমে ফাইলিং করে আমরা সরকারকে সেটা জানিয়ে দিতে চাই, এবং আমরা এটা প্রকাশ্যে নিয়ে আসতে চাই যে ইনি চোর, ইনি চাঁদাবাজ, ইনি এখান থেকে টাকা মেরেছে, ইনি এখান থেকে চুরি করেছে, ব্যাস, আমাদের আর কোনো কাজ নাই। এইভাবে যদি আমরা টিকে যাইতে পারি, আগামীর দিনগুলোতে কিছুটা হইলেও আমরা সম্ভবত ভালো একটা বাংলাদেশ, সাধারণ মানুষের বসবাসের উপযোগী একটা বাংলাদেশ উপহার দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই যেন আগামী দিনগুলোতে বুদ্ধিভিত্তিক বিপ্লবগুলো যেটা আছে সেটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা যেন যোগ্যতা সহকারে দাঁড়াতে পারি, এবং আমাদের ভিতর যেন কোনো রকম কারোর প্রভাব এসে ভর করতে না পারে, ডান বাম সামনে পিছিয়ে এরকম কেউ যেন এসে ভর করতে না পারে, আমরা যেন সঠিক পথে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই পথ দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।